কথা ও ছন্দে গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ আমি শোনাচ্ছি সাহিত্যিক ব্রজেন মজুমদারের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম গৃহবধূ স্বপ্না। দ্বিপ্রাহরিক বিশ্রামটুকুও আজ স্বপ্নার জোটেনি। প্রতিদিন যেমন হেসেল সামলে ঘরদোর গুছিয়ে কাচাকুচি সেরে নাওয়া খাওয়া শেষ করতে বেলা গড়িয়ে যায়, আজও তার ব্যতিক্রম হয়নি। এখন আবার খেয়ে উঠেই উনুন ধরাতে বসেছে, কারণ রাত্রে মিলির বন্ধুরা খাবে। মিলি এ বাড়ির ছোট মেয়ে। আজ তার বিয়ে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সাফল্যের খবর পেয়ে একেবারে খুশির প্রজাপতি সে। ছুটতে ছুটতে এসে ধরেছে স্বপ্নাকে। আমার বন্ধুদের খাওয়াবো, তোমাকে রাঁধতে হবে বৌদি। বন্ধুদের খাওয়াবে সে আর বেশি কথা কি। মিলির বাবা মা এবং দাদা দিদিরা আহ্লাদে মিলির বেলুনে ফু দিতে থাকলো, কারণ সংবাদটা শুনে তাদেরও কম আনন্দ হয়নি। সামান্য ঘটনা তো নয় মিলির বিয়ে পাশ করা। বিয়ে পাশ করে মিলি ওর পরিবারকে একটা বিশেষ গৌরব দান করেছে। এবাড়ির কোনো ছেলে মেয়েকেই এখন আর কম শিক্ষিত বলা যাবে না। উপরন্তু স্ত্রী শিক্ষার রেকর্ড স্থাপন করে মিলিরা 4 বোনই বিয়ে পাশ করেছে। মিলির আগের প্রজন্মের অর্থাৎ মিলির মা মাসিদের কেউই বিশেষ লেখাপড়া শেখেনি। মিলির বাবা কিন্তু গ্র্যাজুয়েট হয়েছিলেন। পাশটা তাঁর সাধারণ মানের হলেও এই নিরক্ষর প্রধান দেশে নিজেকে অসাধারণ ভাবতে কিছুমাত্র অসুবিধা ঘটেনি। উচ্চ পদে চাকুরি না জুটলে নজরটা যে উচ্চতায় খাটো ছিল না, এ কথা স্বীকার করতে হবে। তার এই উঁচুর দিকে চাওয়া যে ক্রমে ক্রমে তার স্ত্রীর চরিত্রও বর্তে গিয়েছিল, এ সত্য স্বপ্না প্রথম দিনই বুঝেছিল। মেয়েদের উচ্চশিক্ষা দিয়ে মিলির বাবা মা পরিতৃপ্ত। এখন লক্ষ্য উঁচু ঘর আর বর। এসব ভাবতে বসলেই নাসিকা কুঞ্চিত হয় স্বপ্নার। মিলিদের আদিক্ষেতা ওর সয় না। ওরা প্রত্যেকেই বিয়ে পাশ করার পর খুব নাচানাচি করেছে। মিলির বর্দি রমা যেদিন এমএ পাশ করলো, সেদিন তো ছোটোখাটো একটা জলসা বসে গেল। মিলিদের এসব ব্যাপার স্যাপারে স্বপ্নার আদৌ কোনো উৎসাহ নেই। কোনো উচ্চ ভাব ওর মনে আসে না। কোনো আবেগ ওকে আর দোলায় না। ওদের উচ্চাসা এবং সাফল্যে খুশি হয়ে ওঠার পরিবর্তে ওর মনে জাগে প্রায় নিষ্ঠুর এক ব্যঙ্গ। কী পরমার্থ লাভ হয়েছে বিয়ে এমএ পাশ করে? কার কি উদ্ধার হবে অমন 2-4টে পাস দিয়ে? বিয়ে পাশ করে না হয় বিয়ের বাজারেই একটু দর বেড়েছে, তার দাম তো উল্টো পথে মেটাতে হবে 16 আনার ওপর 18 আনা। যত উঁচু ঘরের বর ততই তো খরচের বহর। তাও না হয় হলো, ভালো বিয়ে, ভালো ঘর, ভালো বর, সব প্রাপ্তিই জুটল বিদুষী মেয়ের আপন গুণে। তারপর আর কোনো মূল্য আছে মিলিদের বিয়ে এমএ পাশ করার? ওই তো রমার সঙ্গে বিয়ে হলো ইঞ্জিনিয়ার পাত্রের। শাড়ি গয়না আসবাবপত্রের মতোই এমএ ডিগ্রিটাও ওর সঙ্গে গেল। এখন রমার সঙ্গে স্বপ্নার এবং আর 10টি গৃহবধূর তফাতটা কি? মিলি এসব কথা শুনলে বলবে, ওরকম লাইফ আমি তো লিড করব না। আমি চাকরি করব, স্বাবলম্বী হব। আমার মর্যাদা যে দিতে পারবে তেমন ছেলেকেই আমি বিয়ে করব। স্বপ্নার হাসি পেল। মর্যাদা একটা বিশাল শব্দ। একটি একটি করে অন্তত 25টি চাকরি করা গিন্নির নাম এক নিঃশ্বাসে বলে দেবে স্বপ্না। তাদের জীবনের খোঁজখবর নিয়ে সে দেখেছে, মর্যাদার ছিটে ফোঁটাও যদি তাদের কপালে জুটত, তবে মিলিকে বাহবা দিতে তার এতটুকু আপত্তি থাকতো না। কিন্তু মিলি তো জানে না স্বপ্নার সঙ্গে ওদের তফাৎ মূলত কিছুই নেই। মিলি এসে খুব তাড়া লাগাচ্ছে। 5টা বাজতে চলল যে বৌদি, এখনও আঁচটাও ধরেনি যে। আঁচ ধরতে আর কতক্ষণ? কি কি রান্না হবে তার কিছু ঠিক হয়েছে? মিলি এক পাক ঘুরে বলে, সে তুমিই ঠিক করো, আমি জানি না। জানে না, ওরা কেউই এসব জানে না। মিলি, পলি, ডলি সবাই একরকম।
ওদের জানতে হয় না, জানতে চায়ও না। স্বপ্নাও তো এসব জানতো না। এ সংসারে পা দেবার দিন মনের ত্রিসীমানায় কোথাও কোনো হেসেলের চিহ্ন ছিল না। সেও তো ছিল তার বাপের বাড়ির একটি ফুটন্ত গোলাপ। 22 বছর বয়সে যেদিন স্বামীর ঘর করতে এলো, সেদিন তার দু চোখ ভরা ছিল গোলাপেরই স্বপ্ন, ছিল সুবাসিত আশা, সাধ, কামনা, বাসনা। আজ কিন্তু সেই স্বপ্না নেই। সেই চোখ, সেই মন, সেই স্বপ্ন হারিয়ে গেছে কোথায়। আজ এ বাড়িতে স্বপ্না ছাড়া হেসেলের হাল ধরার আর কে আছে? অনেক দিনের ব্যবহারে এটা যেন একান্ত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সবাই যেন ধরেই নিয়েছে হেসেল নিয়ে কারোরই আর মাথা ঘামানোর বিন্দু মাত্র দায় নেই। স্বপ্নাকেও বুঝে নিতে হয়েছে নিষ্ঠুর সত্যটা। নিজের অজান্তেই কখন থেকে একটু একটু করে সবখানি দায় যে এসে পড়েছে ঘাড়ে, টেরই পায়নি। এখন সবাই তাকে যেন নিঃশব্দে বোঝাচ্ছে, বাড়ির বড় বউ হলে তুমি, সংসার তো তোমারই, তোমার হেসেলে আমরা কেন খেটে মরব? আর একই কথার প্রান্ত ছুঁয়ে স্বপ্নারও মন কবে থেকে যেন মেনে নিয়েছে, তাই তো, এ সংসার তো আমারই, আমার হেসেল তো আমাকেই সামলাতে হবে। রান্নার আয়োজন অনেকটা ওবেলাই সারা হয়েছে। মাছ 2 রকম কুটে সাঁতলে রাখা হয়েছে, আনাজপত্র সবই এসেছে। এবেলা মিষ্টি, দই আর টাটকা মাংস পরিমাণ মতো নিয়ে আসতে হবে। মিলির ছোড়দা অমল আজ একটু সকাল সকাল ফিরবে, ফেরার পথে ওই এগুলো নিয়ে আসবে। স্বপ্না মিলিকে ডেকে বলে, এখানে বসে আলু কটা কেটে দাও না। মিলি ও ঘর থেকে সাড়া দেয়, আমি যে ঘরটা গোছাচ্ছি বৌদি। ঘর গোছাবার অনেক সময় পাবে, এদিকে একটু হাত লাগালে আমার সাহায্য হয়। মিলির জবাবের প্রায় সঙ্গে সঙ্গে মিলির মায়ের গলা ভেসে আসে, ও পারবে না বৌমা, ওকে কেন ডাকছো? রাখো না ওগুলো, আমিই যাচ্ছি। শাশুড়ির গলার ঝাঁঝটুকু টের পেতে স্বপ্নার দেরি হয় না। ঠোঁটের দুরূহ কোণটা তীক্ষ্ণ চকিত হাসিতে বেঁকে ওঠে। বারবার এই স্বভাব স্বপ্নার শাশুড়ির। তার মেয়েরা যে কেউই হেসেলের কুটোটি নাড়তে চায় না, সে তো কেবল তাঁরই প্রশ্রয়ে। কেন তার মেয়েরা এসব কাজ করতে যাবে? এসব কাজে সময় দিলে তারা পড়বে কখন, পড়তে যাবে কখন? এসব ছিল পুরনো যুক্তি। এখন আবার যুক্তি পাল্টেছে। এখন মেয়েরা যে যা করছে, পড়ার চেয়ে সে ধকল কোনো দিকেই খাটো নয়। পলি ছোটোখাটো একটা চাকরি পেয়েছে, ডলি করছে একটা প্রাইভেট ফার্মে অ্যাপ্রেন্টিসশিপ, আর মিলিও গুরুতর কিছু একটা করবে ভাবছে। না, বাড়ির বউদের কাজ ঝিয়েরা করবে না। এ বিষয়ে শাশুড়ি, শ্বশুর, স্বামী, দেওর সকলেই একমত। বাড়ির বউ বলতে এখনও স্বপ্না একাই। 10 বছর আগে শাশুড়ির হেসেলে শরিকানা জুটেছিল তার। পুরোপুরি হস্তান্তরটা একদিনে হয়নি। প্রথমে নববধূ হিসাবে সাহায্যকারিনীর ভূমিকা, নিজেই বুঝে শুনে শাশুড়ির হাতের কাজ টেনে নিত। তারপর একটু একটু করে ভাগাভাগি হতে থাকলো সব কাজ। নিছক কর্তব্যবোধ নয়, তার খোলা মনের উদার স্বভাব সকলের জন্যই সুখ সুবিধা খুঁজে বেড়াতো। সবারই তৃপ্তির জন্য নিজ হাতে সে কাজ তুলে নিত। এর ফল ফলল খুব তাড়াতাড়ি। শাশুড়ির হেসেলে বধূর প্রতিষ্ঠা হলো প্রায় অজান্তেই। তখন সংসারে আয়ের চেয়ে ছিল ব্যয় বেশি। শ্বশুরমশাই অবসরের দিন গুনছেন, স্বামীর চাকরি 4-5 বছরের বেশি হয়নি। সাহায্য করবার জন্য একটি ঠিকে ঝি ছাড়া আর কেউ ছিল না। ব্যবস্থাটা তখনও যেমনই ছিল, এখনও তেমনই আছে। শুধু স্বপ্নার দায় দায়িত্বগুলো গত 10 বছর ধরে প্রতিনিয়ত ডালপালা মেলে তাকে শতেক পাকে জড়িয়ে ফেলেছে। কাটাকুটোর কাজটুকু শেষ করে শাশুড়ি ঠাকুরুন উঠে পড়েন। এখন আর কোনো কাজ তাকে দিয়ে হবে না। হাত মুখ ধুয়ে জপের মালাটা নিয়ে শুয়ে বসে পায়চারি করে সন্ধেটা কাটাবেন। দীক্ষা নেবার পর থেকে এই রেওয়াজ চলছে। মাঝে মধ্যে কিছু অভিযোগ, কিছু নির্দেশ কিংবা কারোর সঙ্গে একটু আধটু আলাপচারিতা ছাড়া তার জপ তপস্যায় আর কোনো ছেদ নেই।
শ্বশুরমশাই ওদিকে দিবানিদ্রা সেরে উঠে চায়ের প্রত্যাশায় অপেক্ষা করছেন। স্বপ্না, তার শ্বশুর এবং মিলি এখন চা খাবে। বিকেলের এই প্রথম প্রস্থ চায়ের জল চাপিয়ে স্বপ্না এক পলক ছেলেটার খোঁজ নিয়ে আসে। বাইরের উঠোনে খেলছে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা। রঙ্কু ওদের সঙ্গে আছে। এখনও বিকেলের খাবার খায়নি। দ্রুত হাতে চায়ের পর্ব সেরে দুধটুকু গরম করে অনেক কসরত করে ছেলেটাকে ধরে আনতে হয়। দুধটুকু গেলারও তর সয় না, ছাড়া পেয়েই স্প্রিংয়ের পুতুলের মতো ছিটকে পড়ে উঠোনে। এবার রান্নার কাজে হাত লাগায়। ওবেলার নিরামিষ তরকারি গরম করতে গিয়ে দেখে নষ্ট হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি নিরামিষ আহার, রাত্রে খাবেন কি দিয়ে? কাজ বাড়ল স্বপ্নার। একটু কিছু আলাদা করে রাঁধতে হবে আবার। কাজের মেয়েটা এবেলা এখনও আসেনি। সময় উত্তীর্ণ হয়ে গেলে স্বপ্নাকেই হাত লাগাতে হয়। ভাত চড়িয়ে দিয়ে বাসন কোসন মেজে ধুয়ে ঘর দৌড় মুছে একটু দম ফেলে। এতটা কাজ একসঙ্গে করে হাঁফ ধরে যায়। ওদিকে অমল তার জিনিসপত্র নিয়ে এসেছে। পলি ডলিরা ফিরেছে। ওরা বাড়ি ফিরেই চটপট পোশাক পাল্টে হাত পা ধুয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে বসে থাকে। আরেক প্রস্থ চা এবং জলখাবার তৈরি করতে হয় স্বপ্নাকে। খেয়ে দিয়ে ডলি আর পলি বেড়াতে বেরোয়। এ পাড়ায় ও পাড়ায় ওদের বান্ধবীর সংখ্যা তো কম নয়। যে যার আড্ডায় অনেকটা সময় কাটিয়ে বাড়ি ফেরে। যখন রাতের খাবার তখন তৈরি। পলিরা যেমন এবাড়ি ও বাড়ি যায়, তেমনি এ বাড়িতেও লোকজন আসে। ওই তো অমলের বন্ধুরা এসে গেছে। একটা তাসের আসর বসবে ও ঘরে। অমল এসে আবার চায়ের ফরমাশ করে। অমলদের দ্বিতীয় প্রস্থ চা শেষ হতে না হতে বাড়ি ফেরেন স্বপ্নার কর্তাটি। তার কিন্তু বাড়ি ফেরা নির্দিষ্ট কোনো সময় নেই। যখন তার বাড়ি ফিরতে মন চায় একমাত্র তখনই ফেরেন। এমন একদিন ছিল যখন অফিস পালিয়ে দুপুরবেলাও বাড়ি ফিরতেন। ইদানিং কখনো রাত করে, কখনো বা সন্ধ্যার লগ্নেই বাড়ি ফেরা হয়। রাত করে ফিরলে বুঝতে হবে আড্ডাটা বাইরেই সেরে আসা হলো, আর তাড়াতাড়ি ফিরলেই বুঝতে হবে সেদিনকার আড্ডা পাড়ার ক্লাবে। আবার এক প্রস্থ চা আর জলখাবার সাজাতে বসে স্বপ্না। তার স্বামী অর্থাৎ কমলচন্দ্র স্নান সেরে ধোপদুরস্ত পায়জামা আর পাঞ্জাবি চড়িয়ে ড্রেসিং টেবিলের লম্বা আয়নাটার সামনে দাঁড়িয়ে চুল পাট করতে করতে হাঁকে, চাটা হলো? খাবারের প্লেট আর এক গ্লাস জল টেবিলের ওপর রাখে স্বপ্না। বলে, না হওয়ার তো কারণ নেই, এ বাঁধি যতক্ষণ আছে। বলতে বলতে সে ঘর থেকে বেরিয়ে যায় এবং একটু পরেই চা নিয়ে আসে। কমলচন্দ্র স্ত্রীর মুখে আজকাল এই রকম কথাবার্তা শুনে অভ্যস্ত, তাই ওসব নিচু মানের সংলাপ গায়ে না মেখে খুশি মনে অন্য কথা পারে। মিলির বন্ধুরা আসবে কখন? তোমার রান্নার কদ্দূর? স্বপ্না গম্ভীর গলায় বলে, রান্নার দেরি হবে। বেশি দেরি করো না, ওদের আবার বাড়ি ফিরতে হবে তো। হাত তো আমার 10খানা নয়, 2খানা, যতক্ষণ পারি করব। কথাটা বলে ফিরে যাচ্ছিল স্বপ্না। কমল তাকে ধরে ফেলে চিবুক নেড়ে বলে, আরে তুমি হলে সাক্ষাৎ দ্রৌপদী, একাই 100। স্বপ্না নিজেকে ছাড়িয়ে নেয়। ক্লাবে যাওয়া হবে না? গলার মধ্যে সূক্ষ্ম বিদ্রূপ লুকিয়ে আছে বুঝি। এর জবাবে কমলের গলাটা শোনায় অনাবশ্যক মোলায়েম। না, আজ আর ক্লাবে যাচ্ছি নে। কেন? ভোজের গন্ধ পেয়েছি যে। স্বপ্না মুখ তুলে দেখে তার স্বামীর চোখে যে লোভটা খেলা করছে তা মোটেই ভোজের লালসা নয়, অন্য কিছু। ঘরের চৌকাঠ পেরিয়ে আসতে দ্রুত পা ফেলে স্বপ্না। স্বামীর এই রূপটা কখনোই ভালো লাগে না তার। কতদিন কত কথার ছলে এই অপছন্দের চেহারাটার প্রতি স্বপ্না কটাক্ষ করেছে, কিন্তু তার স্বামী কখনোই তার রুচিবোধকে পায়ে না মারিয়ে চলতে পারেনি। স্বপ্না বুঝেছে ও ওই রকম স্বভাবের মানুষ। আজ মিলির বিয়ে পাশ করার দিনে স্বপ্নার একই হলো। বারে বারেই মনটা তার পেছনে ধাওয়া করছে, নানা ভাবনা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। মিলি এখনো জানে না এদেশে জন্মে তার নারী জন্মটা
শেষ পর্যন্ত সার্থক হবে কি না। ওর কাছে সার্থকতার সংজ্ঞাই বা কী? কী হলে সার্থক, কী হলে নয়, এ সম্পর্কে মিলির চেতনাই বা কতটা? স্বপ্না ভাবে, তার মতো ঘর বর যদি মিলিরও ভাগ্যে জোটে, মিলি কি সুখী হবে? বলতে পারবে সার্থকতা পেয়েছি, যা পেয়েছি তার বেশি কিছু চাইনি? হয়তো পারবে, কারণ নিজের মধ্যে খুঁজে পেতে কয়জন বলতে পারে যা পেয়েছি তা চাইনি? স্বপ্নাও তেমন হলে বলতে পারত, যা পেয়েছি তার বেশি কিছু চাইনি। এ সংসারে কেউই বলবে না হতভাগী স্বপ্নার বরাতে জুটেছে একটি অযোগ্য পাত্র। যাঁরা তার বর জুটিয়ে দিয়েছেন সেই তার বাবা মা এবং দাদারাও সাক্ষ্য দিয়ে বলবে স্বপ্নাকে আমরা যোগ্য পাত্রেই দান করেছি। কেউ কিন্তু জানে না কেমন করে কবে থেকে জীবনকে ভিন্ন চোখে দেখার একটা অভ্যাস গজিয়ে উঠেছে স্বপ্নার মধ্যে। সেই চোখটাই কিনা বাঁধিয়ে তুলেছে গোল। সে দেখে আর ভাবে আর মত খাড়া করে। এদেশে দান আর প্রতিগ্রহের বন্ধনে পড়ে নারীর সম্মান বিকিয়ে গেছে। দাতার কাছে যেমন সে একটি দাতব্য বস্তু, গ্রহিতার কাছেও তেমনই সে একটি প্রতিগ্রহের বস্তু। চিরকালের স্বভাবে স্বামীর কাছে স্বপ্নাও তেমনি একটি বস্তু বই নয়। তার দেহটি ছাড়া আর কিছুর কোনো মূল্য নেই স্বামীর কাছে। তার স্বামী কখনো তাকে বলে না স্বপ্না তোমাকে আমি ভালোবাসি, কখনো বলে না স্বপ্না তোমাকে আমার ভালো লাগে, অথবা স্বপ্না তুমি কি সুন্দর। ওর ভালো লাগার একটাই প্রকাশ, সেটা হচ্ছে কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলা মায়েরি তুমি দারুণ। কথাটা শুনলেই স্বপ্নার দুকান লাল হয়ে ওঠে, আর কোনো সম্ভাষণ ওর আসে না। ও শুধু জানে সম্ভোগ। সম্ভোগ শেষ হলে আর ওকে কাছে পায় না স্বপ্না। কোনো সুখ দুঃখের কথায় ও থাকে না, কোনো প্রীতি, কোনো আহ্লাদ, কোনো আত্মিকতার ভাব বিনিময়ে ও কখনো একান্ত হয় না। ও শুধু চায় দেহভোগ। আর এই ভোগাকাঙ্ক্ষা এমনই নির্বোধ যে সময় অসময়, শোভন অশোভন কিছুই সে বিচার করে না। তাই বহু সময় স্বপ্নার মনে হয় সে যেন ধর্ষিতা। আহ, ভাবনার স্রোত যে বাঁধ ভেঙে ছুটছে, একেবারে তোলপাড় করে তুলছে ভেতরটাকে। রান্নাটা খারাপ করে ফেলবে নাকি? না, মনটাকে গুটিয়ে ফেলে স্বপ্না দৃঢ় হাতে। আর যাই হোক, রান্নার বদনাম সে সইতে পারবে না। রান্নায় মন লাগিয়ে স্বপ্না আপাতত আর সব কিছু ভুলতে চায়। তাও কি নির্বিঘ্নে হবার জো আছে? এক ফাঁকে ছেলেটাকে ধুইয়ে মুছিয়ে সাজিয়ে দিতে হয়। নিরামিষ রান্নাটা সবে নেমেছে, অমনি বাইরের ঘরে হাঁক ডাক শুরু হয়। ও বৌমা, আমার পুজোর জিনিসগুলো দাওনি কেন? কি যে করো, একটা কাজ যদি ঠিক মতো হয়। হাতের কাজ ফেলে লাফিয়ে ওঠে স্বপ্না। শ্বশুরের ফরমায়েশ সেরে আসতে না আসতেই শাশুড়ির গলা বেজে ওঠে বাঁশির মতো। ও বৌমা, তুলসীতলায় আলোটা দেওয়া হয়নি। অভিযোগটা আসলে আদেশ। তুলসীতলায় আলো যে কেউ দিতে পারে, কিন্তু এসব তুচ্ছ নির্দেশ তার মেয়েরা কখনো কানেও তোলে না। ওদের মতো উদাসীন এবং কতকটা অবাধ্য হতে না পারায় উপরন্তু স্বভাবসুলভ হৃদয়বৃত্তিবশত এ সংসারে সকলের ফরমায়েশ খাটা যেন স্বপ্নারই জন্য নির্ধারিত হয়ে গেছে। রান্নার কাজ এমনি করে চলছে। একে একে মিলির বন্ধুরাও আসতে শুরু করেছে। মিলির বন্ধু সুতপা, শিলারাও পাশ করেছে। সীমার পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। কল্পনার পড়াও হয়নি, বিয়েও হয়নি। এবেলা ওবেলা ছোটদের পড়িয়ে কিছু রোজগার করে। ওরা কিন্তু এবারই ছেলে মেয়েদের মতো নয়, স্বপ্নাকে ভালোবাসে, শ্রদ্ধাও করে। সুতপা হেসে বলে, কি বৌদি, আমরা তো এসে গেছি খেতে। স্বপ্নাও মিষ্টি করে হাসে। ভালো করেছো, যিনি খাওয়াচ্ছেন তাকে একবার জিজ্ঞেস করো রান্নার কদ্দূর। সুতপা বলে, খাওয়াচ্ছেন তো আপনি, মিলি আবার রাঁধতে শিখল কবে? কল্পনা হৈ হৈ করে বলে, একা একা এত কি করছেন বৌদি? আরে বাস। স্বপ্না বলে, তেমন আর কি,
বসো ভাই তোমরা, আমার এই হয়ে গেল। না বৌদি, আপনি একা একা খাটছেন, আমার খুব খারাপ লাগছে, আমি একটু সাহায্য করে দিই। না না, কিচ্ছু সাহায্য করতে হবে না, আমার সব হয়ে গেছে, এসো তোমরা। মিলি, ওদের ঘরে নিয়ে বসতে দে। ওদের হাত ধরে মিলিদের ঘরে পৌঁছে দিয়ে আসে স্বপ্না। তারপর দ্রুত হাতে সব গোছাতে শুরু করে। ভোজের খাওয়ার আগে শ্বশুর শাশুড়ির আলাদা নিরামিষ আহার চুকিয়ে দিতে হয়। ছেলেটা ঘুমিয়ে পড়ার আগে দুমুঠো খাইয়ে বিছানায় শুইয়ে আসে। মিলি এসে জানায় নিমন্ত্রিত সবাই এসে পড়েছে। সুতপা, শিলা, মীরা, কল্পনা ছাড়া দুজন ছেলে বন্ধু আছে, তপন আর কৌশিক। খাওয়ার টেবিলে সবাইকে বসানো যাবে না, তাই টেবিলটা সরিয়ে নিচে আসন পেতে সবাইকে বসানো হয়। ভোজ শুরু হয়। মিলির বিয়ে পাশের আনন্দের ভোজ। স্বপ্নার হাতের রান্না এবং পরিবেশন দুটোই পরিপাটি। সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে খায় আর তারিফ করে। চমৎকার রান্না বৌদি। সুতপার স্বীকৃতি সবার আগে, মার্ভেলাস মার্ভেলাস। সুতপার প্রশংসাকে জোলো করে দেয় তপন। শিলার যেন তাতেও মন ভরে না। সে বাঁ হাতের মুদ্রায় সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, ইউনিক ইউনিক। এটাও জুৎসই হলো না ভেবে কৌশিক গলা চড়িয়ে বলে, সুপারব। ঠাট্টা হচ্ছে? স্বপ্নার চোখে শানিত কৌতুক। অমনি প্রতিবাদ একসঙ্গে, একটুও নয়, বিশ্বাস করো, সত্যি বলছি। স্বপ্না হেসে বলে, তাহলে একটা সার্টিফিকেট পেলাম, জীবনে আর কিছু না হোক ভালো একজন রাঁধুনি হতে পেরেছি। কিন্তু পরক্ষণেই তার কথা এবং হাসি একসঙ্গে মিলিয়ে যায়। চোখ এবং মন ভোজনে নিয়োজিত থাকায় কেউই স্বপ্নার মুখের ছবিটা দেখতে পায় না। শেষ হয়ে যায় ভোজ। হাসি, গল্প, কোলাহল সবই একসময় শেষ হয়ে যায়। সবাইকে বিদায় করে স্বপ্না ফিরে আসে সেই হেসেলে। খাবার দাবার যা অবশিষ্ট আছে তাই নিয়ে একা নিঃসঙ্গ খেতে বসে। দীর্ঘ সময়ের শ্রমে শরীরে ক্লান্তি, খাবারের গন্ধে নষ্ট খিদেটা জানান দিচ্ছে। একটি একটি করে অনিচ্ছার গ্রাস মুখে তুলতে দেরি হচ্ছে, গিলতে আরও সময় নিচ্ছে। এবাড়ির সব কটি মানুষ এখন যে যার ঘরে অথবা শয্যায় গা এলিয়ে দিয়েছে। হেঁসেলখানার সঙ্গে আর কারোর কোনো সম্পর্ক নেই। আহারের তৃপ্তি এবং নিদ্রার আবেশ উপভোগ করছে ঝিমিয়ে ঝিমিয়ে। বাইরে ঝিঝির ডাকে রাত গভীর হচ্ছে। হঠাৎ অবাধ্য দুফোঁটা জল একেবারে চোখের কোল টপকে খাবারের থালায় এসে পড়ে। আত্মবিস্মৃতির কোন ফাঁকে কতদিনের নিরুদ্ধ অভিমান জমাট বেঁধেছিল, আজ বুঝি তা প্রকাশ পায় চোখের জলে। মুখের গ্রাস তুলতে তুলতে স্বপ্না ভাবে, মিলির বিয়ে পাশের ভোজ খাচ্ছে সে একা একা, নিজের হাতের রান্না ভুক্তাবশেষ। বিয়ে তো স্বপ্নাও পাশ করেছিল, কবে যে করেছিল আজ আর যেন তা মনেও পড়ে না। শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।